দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আজ একাত্তর স্টুডিওতে আমি সাথে আছি শফিক আহমেদ এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাত্তর স্টুডিওতে আলোচনা করতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা এই বিজয়ের মাসে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন জয়নুল আবদিন ফারুক, এবং আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশেষ করে তিনি ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টের আন্দোলনের পর অনিবার্য কারণে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার এরই মধ্যে 4 মাস পার করেছে। মহাকালের সময়ে এটি হয়তো অনেক বড় সময় নয়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সময় এই 4 মাস। এবং যে আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে অনেক বড় ভূমিকা রেখেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী। তিনি 29 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি প্রতিবাদ মিছিলে শেষে তিনি বক্তব্য রেখেছিলেন। আমরা শুরুতেই সেই বক্তব্য শুনে আসতে চাই। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী, আপনি সাথে আছেন। আপনি 29 জুলাই যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলে, সেই সময় আপনার এই বক্তব্য দেওয়ার পর আপনার সাথে আপনার বাম পাশে ডান পাশে থাকা শিক্ষকরা কিন্তু তাদের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে তারাই প্রথম শেখ হাসিনা তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রীর ছবি কিন্তু তারা নামিয়ে ফেলেছিলেন। যে ধরনের বক্তব্য আপনি দিয়েছিলেন সেই সময়, তার যে স্পিরিট, তার যে প্রত্যাশা, সেটি গেল 4 মাসে আপনি কতটুকু দেখতে পারেন এবং আপনার কাছে কতটুকু দৃশ্যমান? ধন্যবাদ। দেখুন, 29 জুলাই যে বক্তব্যটি আপনারা একটু আগেই দর্শকদের উদ্দেশ্যে প্রচার করেছেন, সেই বক্তব্যটি ছিল একটি অবরুদ্ধ সময়ের বক্তব্য, একটি নৃশংস সময়ের বক্তব্য। সারা দেশ একটি দানবীয় শক্তির আগ্রাসনে বিপন্ন হয়ে গিয়েছিল। সারা দেশের শিক্ষার্থীরা বিপন্ন বোধ করছিল। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা জানেন যে 25, 26, 27, 28 তারিখ থেকে কিন্তু সারা দেশে কারফিউর মাঝে স্কুল কলেজের শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সারা দেশে শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছিল, গুম করা হচ্ছিল, তাদেরকে ধরে নিয়ে আপনার মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নির্যাতন করা হচ্ছিল। এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই গণ অভ্যুত্থানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনারা জানেন। যেমন হরতাল কারফিউগুলোর মাঝে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কর্মসূচি পালন করেছে। প্রত্যেক দিন ঢাকা রিচা মহাসড়কে গিয়ে তারা অবরোধ করেছে। একদিনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পিছিয়ে থাকেনি, থেমে থাকেনি। আর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাদের সাথে সবসময় থেকেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামের একটি চরিত্র আছে, একটি ঐতিহ্য আছে। সেই জায়গা থেকে আমি সবসময় তাদের সাথে থাকি। আর 29 জুলাই আমি যখন এই কথাগুলো বলেছি, তখন আসলে একজন শিক্ষক হিসেবে আমার নীরব থাকার কোনো সুযোগ ছিল না। যখন সারা দেশে আমার শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, তখন আমি এতটাই বিপন্ন বোধ করছিলাম, আমি এতটাই অসহায় বোধ করছিলাম, এতটাই ক্ষুব্ধ হয়েছিলাম যে তখন আমার মনে হয় নিজের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমার শিক্ষার্থীরা কোথায় আছে, আমি তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের কাছে যেতে হবে আমাদেরকে। এবং একটা বিষয় আমি পরিষ্কারভাবে খেয়াল করছিলাম যে যেভাবে নিপীড়ন চলছিল, এবং মানুষ তো কারফিউর কারণে, হরতাল ইত্যাদি কারণে মানুষ তো আসলে ভয়ে ঘরের ভিতরেই ঢুকে গিয়েছিল। এবং সেই দানবীয় শক্তি তো মনে করছিল তারা আবার
জনগণকে দমন নিপীড়ন করে হত্যা করে তারা ক্ষমতায় টিকে থাকবে। তো ওই দিন বিক্ষোভ মিছিলের পরে যে একটা ছোট্ট সমাবেশ হয়েছিল, সেদিন আমার ভাবনায় ছিল যে মানুষকে ঘর থেকে বের করতে হবে। এই দেশকে রক্ষা করতে হলে, শিক্ষার্থীদেরকে বাঁচাতে হলে, জীবন বাঁচাতে হলে, এই দানবীয় শক্তির হাত থেকে দেশ এবং দেশের শিক্ষার্থীদের রক্ষা করতে হলে মানুষকে ঘর থেকে বের হতে হবে। এবং ওই সংক্ষিপ্ত বক্তব্যে আমি আমার 2 মিনিটের মতো একটি বক্তব্য। প্রথমে আমি হত্যাকাণ্ডের বিচার চেয়েছি, আমি আমার শিক্ষার্থীদেরকে ফেরত চেয়েছি। না, আমি বলছি যে এই যে হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন, ফেরত চেয়েছেন, যারা তাদেরকে গুম করা হয়েছিল, সরকার তো 4 মাস, অর্থাৎ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটি 4 মাস পার হলো, তার কতটুকু পাচ্ছে? আমি সেদিকেই যাচ্ছি। তাহলে এই একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যাশা হয়তো ছিল একটা জাতীয় সরকার হতে পারে, কিন্তু যেভাবেই একটি সরকার হয়েছে, সেই সরকারের প্রধান যিনি আছেন তার প্রতি এদেশের আপামর জনসাধারণের একটা আস্থা আছে। এবং আমরা তো মনে করি আমরা সৌভাগ্যবান যে তার মতো একজন মানুষ এই সময়ে এই সরকারের দায়িত্ব নিয়েছিলেন, যার আন্তর্জাতিকভাবে যার মর্যাদা আছে। ফলে তার কাছে প্রত্যাশা এবং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাগুলোতে গত 4 মাসে যে অগ্রগতিগুলো হয়েছে, সেটা আসলে আমি বলবো না যে খুব বেশি সুখকর। কারণ একটা জিনিস, এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা আমরা গণমাধ্যমে জানি না এখন পর্যন্ত, এবং সেই তালিকা প্রকাশ করা হয়নি। যারা এই হত্যাকাণ্ডের জড়িত তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের বিচার কাজ শুরু হয়নি। এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা বলছি যে সহযোগিতা তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ক্ষতিপূরণ দিতে হবে। এবং যারা আহত হয়ে আছেন, সবচেয়ে দুঃখের বিষয়, আহতরা কিন্তু বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, তারা কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছে না। ফলে যেই প্রত্যাশা এই সরকারের প্রতি আমাদের ছিল, সেই প্রত্যাশার জায়গায় কিন্তু সরকার সফল হয়নি। কারণ আমি আপনাকে বলি যে হ্যাঁ, 4 মাস, আপনি শুরুতেই বলেছেন 4 মাস খুব বড় কোনো সময় নয়, কিন্তু খুব বড় সময়। কারণ আমি আপনাকে একটা ইতিহাস থেকে একটা রেফারেন্স দিই। 1932 সালে, 1929 সাল থেকে 32 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে মহামন্দা, তারপরে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট তিনি ক্ষমতায় এসেছিলেন। সে 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং তার কর্মসূচির 3টি বিষয় ছিল, 3টি আর দিয়ে ব্যাখ্যা করা হয়: রিকভারি, রিকনস্ট্রাকশন, রিফর্ম। এবং তিনি অত্যন্ত সফল হয়েছিলেন। অর্থাৎ এই 3 মাস, এই 100 দিনে তিনি টিউনটা সেট করে দিয়েছিলেন যে দেশ কোন দিকে যাবে। আমাদের এই সরকার কিন্তু সেই টিউনটা সেট করতে পারেনি। আসবো আপনার কাছে আলোচনায়, ডক্টর মোহাম্মদ আপনি সাথে থাকবেন।